তিনি যেভাবে ঘটনাটা আমার কাছে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করি। লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি আসিফ মাহবুব। ঘটনাটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া। ঘটনাটা ঘটে 2015 সালে। আমার বাসা বগুড়াতে, আর ঘটনাটা বগুড়াতেই ঘটে যায়। আমি এসএসসি পরীক্ষার পর 2014 সালে একটা এনজিওতে চাকরি নিই। আমার কাজ ছিল লোনের টাকা বাড়িতে বাড়িতে গিয়ে তুলে নিয়ে আসা। যথারীতি সেই দিনও আমি আমার কিস্তির টাকা আনার জন্য এক এলাকার ভিতরে গেলাম। সঙ্গত কারণে আমি সে এলাকার নাম উল্লেখ করছি না। আমি সেখানে গিয়ে সবার কিস্তির টাকাই তুলে নিয়ে আসলাম। শুধু আমার একটা ক্লায়েন্টের কিস্তির টাকা বাকি ছিল। আমার সময় শেষ হয়ে গেছিল জন্যে আমি অফিসে চলে আসি। আমি সেই কিস্তির টাকা না নিয়ে আসার কারণে আমার চাকরির বয়সে প্রথমবার আমার উপরে আমার বসেরা রেগে যান এবং বলে যত রাতই হোক সেই কিস্তির টাকা তুলে নিয়ে এসে খাতায় এন্ট্রি করে তারপরে যেন আমি বাড়ি যাই। চাকরি বাঁচানোর জন্য আমার হাতে আর কোনো অপশন ছিল না। তাই আমি এক প্রকার বিরক্তি নিয়ে আর বাধ্য হয়েই সেই কিস্তির টাকা তোলার জন্য আবারও সেই এলাকায় যাই। আমি যখন সেই এলাকায় যাই তখন রাত 8টা বেজেছিল। আমি আমার ক্লায়েন্টের বাসা চিনতাম। লোন দেওয়ার আগে আমরা সবসময়ই ক্লায়েন্টের বাসা, ক্লায়েন্টের বাড়ি, জায়গা, জমি এগুলো দেখে নিই। আমি সরাসরি তাদের বাসায় যাই। বাসায় গিয়ে আমি আমার ক্লায়েন্টের খোঁজ করি আর টাকার কথা বলি। তার ফ্যামিলির লোকজন জানায় তার আসতে হয়তো রাত 10টার মতো সময় লাগে। আমার ক্লায়েন্টের কাছে কোনো ফোন ছিল না, তাই তার সাথে কোনো রকম যোগাযোগও আমি করতে পারছিলাম না। আমি বিরক্ত হয়েই এলাকার এক চায়ের দোকানে বসে থাকি। সেখানে বসে থাকতে থাকতে রাত 10টার দিকে আবারও আমার ক্লায়েন্টের বাসায় যাই এবং জিজ্ঞাসা করি সে এসেছে কিনা। তার ফ্যামিলির লোকজন আবারও বলে সে এখনো বাড়িতে আসে। তার আসতে আসতে হয়তো রাত 12টাও বাজতে পারে, এমনকি সারা রাত নাও আসতে পারে। আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। আমি আমার অফিসে কল দিলাম। আমার বস আমাকে জানালো রাত 12টা পর্যন্ত দেখ, তারপরে যদি ক্লায়েন্ট না আসে তাহলে যেন বাড়িতে ফেরত চলে আসে। আমি বুঝতে পারছিলাম না এত রাতে আমি সেখান থেকে কিভাবে যাব। আমি কোনো সাইকেল কিংবা মোটরসাইকেল ব্যবহার করতাম। আমার এলাকার পাশে হওয়ায় আমি হেঁটে হেঁটেই এই কাজগুলো করতাম। যথারীতি আমি আবারও সেই চায়ের দোকানে এসে বসি। রাত 10টা বাজতে বাজতেই সেই চায়ের দোকানটাও বন্ধ করে দিয়েছি। আমি রাত 11টার দিকে আবারও আমার ক্লায়েন্টের বাসায় যাই এবং জিজ্ঞাসা করি সে এসেছে কিনা। তার ফ্যামিলির লোকজন বলল সে এখনো বাড়িতে আসেনি। আমি বিরক্ত হয়েই তাদের বাড়িতেই বসে থাকলাম। রাত 12টা বাজে। এমন সময় আমার ক্লায়েন্ট বাড়িতে আসে। তারপরে আমি তাকে অনেক রকমের কথা শোনাই। সে তার কিস্তির টাকাটা আমাকে দিয়ে দেয়। আমি খাতায় এন্ট্রি করে নিয়ে তাদের বাড়ি থেকে বের হয়ে যাই। তারা আমাকে বলল আজকে রাতটা তাদের বাড়িতেই থেকে যেতে, কিন্তু আমি সেখানে থাকতে চাইলাম। সেখানে না থাকাটাই যে আমার জীবনের একটা কাল হয়ে দাঁড়াবে এটা আমি বুঝতেই পারি। আমি কিছু দূর আসার পরেই ভাবতে লাগলাম এখন বাকিটা রাস্তা কিভাবে যাব, কারণ আমার অফিসটা বেশ খানিকটা দূরে। যদি আমি হেঁটে যাই তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। গ্রামের ভাঙাচোরা রাস্তা, আর গ্রামে রাত 8টা 9টা মানেই অনেক রাত, আর এখন তো রাত 12:30 বেজে গেছে। আমি কি করব বুঝতে পারছি না। আল্লাহর নাম নিয়ে আমি ভয়ে ভয়েই সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎই পেছন থেকে একটা গাড়ির হেডলাইটের আলো এসে আমার গায়ে লাগলো। আমি ভাবলাম যাক, একটা গাড়ি পেয়েছি, যদি কোনো রকমে মেইন রাস্তা পর্যন্ত যেতে পারি তাহলে আর গাড়ির অভাব হবে না। কারণ মেইন রাস্তা, আমাদের বগুড়া শহরে মেইন রাস্তাতে সারা রাতই গাড়ি চলাচল করে। গাড়িটা কাছে আসতেই আমি বুঝতে পারলাম সেটা একটা অ্যাম্বুলেন্স, আর আমার কাছেই সেই অ্যাম্বুলেন্সটা এসে ব্রেক করল। আমি কিছু বলার আগে ড্রাইভারই আমাকে বলল, ভাই কোথায় যাবে? আমি আমার অফিসের ঠিকানা দিয়ে বললাম আমি সেখানে যাব। তখন সেই ড্রাইভারটা আমাকে বলল সেও নাকি একা একাই আছে, আমি যদি তার সাথে যাই তাহলে সেও একটু সাহস পায়। কথাটা শুনে আমার বেশ অবাক লাগলো, কারণ যারা অ্যাম্বুলেন্সের ড্রাইভার তারা প্রচুর পরিমাণে সাহসী হয়, কিন্তু এই লোক এত ভয় পাচ্ছে কেন? আমি গাড়ির ভিতরে উঁকি দিয়ে দেখি গাড়িটা পুরোটাই ফাঁকা। পেছনে একটা কাফনে জড়ানো একটা লাশ শুইয়ে রাখা আছে। আমি প্রথমত সেই অ্যাম্বুলেন্সে করে যেতে রাজি হলাম না, কিন্তু পরক্ষণেই আমি আর কোনো উপায়ও খুঁজে পাচ্ছিলাম না। তাই এক প্রকার বাধ্য হয়েই সেই অ্যাম্বুলেন্সটাতে আমি উঠে পড়ি।
বেশ কিছুক্ষণ চলার পরেও সেই অ্যাম্বুলেন্স চালার সাথে আমার কোনো কথা হচ্ছিল না। এমনকি সেই ড্রাইভারটাও আমার সাথে কোনো কথা বলছিল না। আমি মেন রাস্তাতে উঠতেই দেখলাম যে একটা অ্যাম্বুলেন্স রাস্তার পাশের একটা গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আর আমার অ্যাম্বুলেন্সটাও সেই গাড়িটার সামনে গিয়ে ব্রেক করে। আমি তখন ড্রাইভারকে বললাম, অ্যাম্বুলেন্সটা এভাবে অ্যাক্সিডেন্ট করা দেখে খুব খারাপই লাগলো। তখন সেই ড্রাইভারটাও মাথা নেড়ে আমাকে হ্যাঁ সূচক জানালো আর বলল, এই অ্যাম্বুলেন্সটা আজ থেকে 4 দিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে আছে। তখন আমি আমার গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, তাহলে এখনও এই গাড়িটা এখানে কেন পড়ে আছে? তখন সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাকে অবাক করে দিয়ে বলল, কোথায় পড়ে আছে? এই তো আমি। তার কথার আমি আগা মাথা কিছুই বুঝতে পারলাম। আমি লক্ষ্য করলাম সেদিক দিয়ে আরও বেশ কিছু গাড়ি যাতায়াত করছে, কিন্তু কেউই সেই অ্যাম্বুলেন্সটার দিকে তাকাচ্ছে না। বিষয়টা আমার কাছে কেমন একটা লাগলো। আমি আবারও সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের দিকে তাকালাম। এবার তাকাতেই আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই অ্যাম্বুলেন্সওয়ালার গোটা মুখ রক্তে লাল হয়ে আছে, এমনকি তার বুক আর হাত দিয়েও রক্ত বেয়ে বেয়ে পড়ছে। তার চোখগুলো অনেক বড় বড় হয়ে আছে, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে ভয়ে আমার গা হাত পা ঠান্ডা হয়ে এল। পাশে তাকাতেই দেখি সেই অ্যাম্বুলেন্সের ভেতরে যে লাশটা ছিল সেই লাশটাও উঠে বসেছে। এটা দেখে আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম। জোরে চিৎকার করে সে অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে আমি পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়াতে লাগলাম। হয়তো আমার কপালটা ভালো ছিল, আমি একটা সাইকেলের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। সেই সাইকেলওয়ালা হয়তো কিছু লোকজন জড়ো করে আমাকে হসপিটালে ভর্তি করে। আমার মাথায় সামান্য একটু আঘাত পেয়েছিল, কিন্তু এই ঘটনার পর প্রায় 3 মাস আমি সেই অ্যাম্বুলেন্সওয়ালাকে আর সেই লাশটাকে হ্যালোসিনেট করতে লাগলাম। আমি 3 মাস একা একাই কথা বলতাম। আমার খিদা লাগলে আমি কিছু খেতাম না। আমার চোখের সামনে শুধু সেই অ্যাম্বুলেন্সওয়ালা আর সেই লাশটাই ভেসে উঠত। মাঝে মাঝে আমি ভয়ে চিৎকার করে উঠতাম। এগুলো আমার কথা না, এগুলো আমার পরিবার আর আমার আশপাশের লোকজনের কথা। প্রায় 3 মাস পর আমি সুস্থ হয়ে উঠি। আমার মাথা থেকে সেই দিনকার ঘটনার রেশ আস্তে আস্তে কাটতে শুরু করে। আমার চিকিৎসার খরচ আমার সেই এনজিও বহন করেছিল। এখন আমি সুস্থ আছি। এখনো পর্যন্ত আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সেদিনকে কেন আমার সাথে এরকম ঘটেছিল তার ব্যাখ্যা আমার কাছে আজও নেই। তার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাই। আমি যখন সুস্থ হই তারপরে আমি এই ঘটনাটা সবার কাছে লোকের মুখে শুনি আমি নাকি 3 মাসের মতো প্রায় 3 মাসের মতো একেবারে বদ্ধ পাগল হয়েছিলাম। ঘটনাটা এখানেই শেষ। ভালো লাগলে পড়ে শোনাবেন, আর লেখার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তারপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং তার ঠিকানা দিয়েছেন। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় যাওয়ার আগেই বলে রাখি, চাইলে আপনিও আমাদের ঘটনা পাঠাতে পারেন। আমাদের ঘটনা পাঠাতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনারা আমাদের কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। চাইলে অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজেও মেসেজ করে আপনি আমাদের কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন, কিন্তু ঘটনাগুলো অবশ্যই বাংলায় লিখতে হবে। আমাদের মধ্যরাতের ট্রেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ঘটনাগুলো শোনার জন্য। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটা যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করি। ঘটনাটা আমাদের সুজন ভাই পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করি। আমার সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত ভয়ঙ্কর ঘটনার কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অত ভালো লিখতে পারি না, তবুও চেষ্টা করলাম লেখার জন্য। কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ঘটনায় চলি। ঘটনাটা ঘটে 2018 সালে। আমার বাসা রাজশাহীতে। আমি কোনো এক কাজের জন্য একবার মধুপুর এলাকায় গিয়েছি। ফিরতে ফিরতে আমার রাত 1টা বেজেছে। আমি সঠিক ঘড়ি দেখেছিলাম না। আমি যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাটা
প্রচুর পরিমাণে ভাঙা ছিল। সেখানের এক চায়ের দোকান খোলা ছিল। আমি সেই দোকানে চা খেলাম আর সেই দোকানিকে জিজ্ঞেস করলাম শর্টকাটে আমি রাজশাহীর মেন রোডে উঠব। সেই লোকটি আমাকে একটা বিলের রাস্তা দেখিয়ে দিল আর বলল যদি কোনো সমস্যা হয় তাহলে যেন সেই রাস্তা দিয়ে আর না যায়, সরাসরি আবার যেন ফেরত চলে আসে। সেই দোকানটা সারা রাতই খোলা। আমি চা খেয়ে বিল পরিশোধ করে দোকানদারের দেখানো সেই রাস্তা দিয়ে আমার বাইকটা নিয়ে যাচ্ছি। হঠাৎই বিলের ভেতরে আমার বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায়। সেই রাতটা খুব একটা চাঁদনি রাত ছিল। আবছা আবছা চাঁদের আলো। আমি দেখলাম আমার ডানে বামে দুই দিকেই বিল। বিল চিরে একটা রাস্তা বেরিয়ে গেছে। রাস্তাটা পাকা হলেও কিছু কিছু জায়গায় বেশ খানিকটা গর্ত, আবার ভাঙাও ছিল। আমার বাইকটা আমি অনেক চেষ্টা করেও স্টার্ট করতে পারলাম। আমি সেই বিলের ভেতরেই একটা ছোট্ট বাড়ি দেখলাম। সেই বাড়িটা একটা কুঁড়ে ঘরের মতো। দূর থেকেই দেখে বোঝা গেল সেই বাড়িটা একটা কাঁচা বাড়ি। মনে হয় পাটখড়ি কিংবা বাঁশ দিয়ে সেই বাড়িটাতে বেড়া দেয়। আমি আমার বাইকটা ঠেলতে ঠেলতে সেই বাড়ির সামনে যেতেই একটা তীব্র পচা দুর্গন্ধ এসে লাগতো। আমি প্রচন্ড অস্বস্তি বোধ করি। তবুও সাহায্যের জন্যে সেই বাড়িটার সামনে আমি আমার বাইকটা স্ট্যান্ড করে আমি আঙ্কেল আঙ্কেল বলে ডাকতে ডাকতে ভেতরে গেলাম। বাড়িটা ছিল এমন, শুধু একটা রুম ছিল আর একটা বারান্দা ছিল। আমি সেই বারান্দার উপরে উঠে ঘরের দরজায় টোকা দিই আর আঙ্কেল বাড়িতে আছেন, কেউ কেউ বাড়িতে আছেন এই বলে ডাকতে থাকি। কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আমি ভাবলাম হয়তো সেই বাড়িটার মালিক ঘুমিয়ে গেছে। আমি অনেক জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিলাম। আমার জোরে ধাক্কা দেওয়ার কারণে সেই দরজাটা খুলে গেল। আমি আবারও ডাকতে লাগলাম বাড়িতে কেউ আছেন, বাড়িতে কেউ আছেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো। আমি ভাবলাম হয়তো বাসায় কেউ থাকে না। বিলের ভেতরে একটা বাড়ি, সেখানে কারো না থাকারই সম্ভাবনা বেশি। আবারও আমি সেই বাড়ি থেকে বের হয়ে গেলাম এবং আমার বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। সেই রাস্তা দিয়ে আমি কোনো মানুষেরও যাতায়াত দেখলাম। আমি অনেকক্ষণ যাবৎ চেষ্টা করেও আমার বাইকটা স্টার্ট দিতে পারি। তখনই আমি দেখতে পেলাম সেই বাড়ির ঘরের ভেতরে একটা ছোট্ট মৃদু আলো জ্বলে উঠল। আমি ভাবলাম হয়তো আমার ডাকের কারণে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেছে। সে বাতি জ্বালিয়ে ঘরটা আলোকিত করেছে। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম সেখানে কোনো ইলেকট্রিসিটির পোল ছিল না। আমি ভাবলাম হয়তো বাড়িতে কোনো কারেন্ট, তারা কুপি বাতি ব্যবহার করে। আমি আবারও সেই বাড়ির ভেতরে যেতে লাগলাম, কিন্তু বাড়িতে যেতেই সেই পচা তীব্র দুর্গন্ধটা আমার নাকে আরো বেশি করে আসতে লাগলো। আমি নাক ধরেই সেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম এবং দরজার সামনে গিয়ে জিজ্ঞেস করলাম কেউ আছেন ভেতরে। তখন সেই ঘরের ভেতর থেকে একটা বৃদ্ধ মহিলার খনখনে কণ্ঠে কেউ আমাকে বলল ভেতরে আসো। আমি ভেতরে গেলাম। আমি ভেতরে গিয়ে দেখলাম সেখানে সেই ঘরের ভেতরে তেমন কিছুই নেই, শুধু একটা খাটিয়া পাড়া আছে আর সেই খাটিয়ার ওপরে একটা বৃদ্ধ মহিলা মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। আমি সেই বৃদ্ধ মহিলাকে বললাম আমার বাইকটা স্টার্ট নিচ্ছে না, আপনি কি এই বাড়িতে একাই থাকেন? সেই বৃদ্ধ মহিলা আবারও সেই খনখনে গলায় বলল না, আমার সাথে আমার ছেলেও থাকে। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম সেখানে সেই বৃদ্ধা মহিলা ছাড়া আর কেউই নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার ছেলে কোথায়, সে কি আমাকে একটু সাহায্য করতে পারবে? তখন সেই বৃদ্ধ মহিলাটা খনখনে গলায় আমাকে বলল পারবে, আর শুধু তুমি কেন, এখানে যেই আসে তার গাড়িটাই নষ্ট হয়ে যায়। আমার ছেলে একজন মেকানিক, সে তোমারও গাড়ি ঠিক করে দেয়। আমি তখন সেই বৃদ্ধাকে বললাম আপনার ছেলেটা কোথায়? তিনি আমাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল এবং পাশেই সেই বাড়ির পাশে একটা ডোবা টাইপ কিছু একটা ছিল, সেখানে হয়তো পানিও জমেছে। আমাকে সেই বৃদ্ধা মহিলা সেই ডোবার কাছে নিয়ে যায় আর বললেন তার ছেলে সেই ডোবাতে হাত মুখ ধুচ্ছে, আমি যেন তার কাছে গিয়ে সাহায্য চাই। আমি সেই ডোবার কাছে গিয়ে দাঁড়াতেই যা দেখলাম তার জন্য আমি জীবনেও কল্পনা করি। আমি আমার মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে দেখলাম সেই ডোবার ভেতরে একটা পচা গলা লাশ পড়ে আছে আর সেই লাশটা থেকে তীব্র দুর্গন্ধ বের হয়। এটা দেখেই ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে থাকলাম
আমি এক পাও নড়ার শক্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন আমার শরীরটা জমে গেছে। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে সেখানে আটকে ধরে রেখেছে। আমি পেছন ঘুরে সেই বৃদ্ধা মহিলার দিকে তাকালাম। আমি দেখলাম সেই বৃদ্ধা মহিলার শরীর থেকে মাংস খুলে খুলে পড়ে যায়। তার চোখ দুটো লাল টকটকে হয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কি করব তখন কিছু বুঝতে পারছি না। আমি সেখান থেকে যে দৌড়ে পালাবো সেই শক্তিটুকুও আমার ছিল না। সেই সময়ই আল্লাহর রহমতে একটা ভ্যান সেই রাস্তা দিয়ে যাচ্ছে। আমার বাইকটা সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সেই ভ্যান আলাটা আমার বাইকের সামনে দাঁড়ায় এবং চিৎকার করে ডাকতে থাকে, এই বাইকটা কার, এখানে কে আছে? তখন সেই ভ্যান আলার আওয়াজ শুনে আমি কিছুটা স্বস্তি পাই। আমি প্রাণপণ চেষ্টা করে এক দৌড়ে সেখান থেকে আমার বাইকের কাছে চলে আসি। সেই ভ্যানালাকে দেখে আমি প্রচণ্ড শান্তি পাই। মনে হচ্ছিল যেন মৃত্যুর মুখ থেকে ঘুরে এলাম। আমি সেই ভ্যানওয়ালাকে সব ঘটনা খুলে বলি। তখন সেই ভ্যানওয়ালা আমাকে যা বলল সেটা শুনে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম। সেই ভ্যানওয়ালার কথাটা ছিল ঠিক এইরকম, আপনি কোন বাড়ির কথা বলছেন? সেখানে তো কোনো বাড়িই নেই। আমি পেছন ফিরে তাকিয়ে দেখলাম সত্যি সেখানে কোনো বাড়ি নেই। সেখানে আছে বাড়ির মতোই একটা উঁচু জায়গা আর কিছু ভাঙাচোরা দেওয়াল। দেখে বোঝা যাচ্ছিল বেশ কয়েক বছর আগে সেখানে হয়তো একটা ঘর থাকলেও থাক। সেই ভ্যানওয়ালাটা আমাকে তখন বলে, আপনি কোথায় যাবেন? আমি রাজশাহীতে যাব। আমার বাইকটা স্টার্ট নিচ্ছিল না, তাই আমি সেই বাড়িতে ঢুকেছিলাম। তখন ভ্যানওয়ালা আমাকে সাহায্য করতে চায়। আমরা দুজনে মিলে অনেক কষ্টে আমার বাইকটা সেই ভ্যানের উপরে উঠিয়ে সেই ভয়ঙ্কর জায়গাটা থেকে দুজনে খুব তাড়াতাড়ি করে চলে আসি। রাস্তায় আসতে আসতে সেই ভ্যানওয়ালাটা আমাকে জানালো সেই বাড়িতে একটা বৃদ্ধ মহিলা আর তার ছেলে থাকে। সেই বাড়িটা ছিল আসলে একটা ডিপ মেশিন। এই বিলে যত জমিতে পানি যেত সব সেই ডিপ মেশিন থেকেই যেত। এই ডিপ মেশিনটা তার ছেলের ছিল আর সে একজন শ্যালো মেশিনের মেকারও ছিল। হঠাৎ একদিন এক ডাকাতের কবলে তাদের মা ও ছেলের দুজনেরই জীবন চলে যায়। ডাকাত দল সেই ছেলেকে আর তার মাকে মেরে সেই পাশের ডোবাতে ফেলে দেয় আর তাদের ডিপ মেশিনটাও চুরি করে নিয়ে চলে যায়। ঘটনাটা ঘটে যায় 2-3 দিন পর। সেখানকার লোকজন বিলে পানি পাচ্ছিল না বিধায় সেই বাড়িতে যায়। সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না এবং সেই ডিপ মেশিনটাও তারা দেখতে পায় না। ঘটনাটা পুরো এলাকার ভেতরে আগুনের মতো ছড়িয়ে পড়ে। দলে দলে মানুষ এসে সেই বাড়িটা দেখে যায়। এভাবেই আরো একদিন কেটে যায়, কিন্তু কেউ ভুলেও সেই ডোবার দিকে একবারও তাকায়। 3-4 দিন পর যখন তাদের দেহটা পচে যায় এবং সেখান থেকে দুর্গন্ধ আসতে লাগে, তখন মানুষ সেই ডোবার কাছে গিয়ে দেখতে পায় তাদের মা ও ছেলের লাশ পড়ে আছে। তারপরে গ্রামবাসীরা মিলে সেই দেহটাকে সৎকার করে নেয়। এই ঘটনার পর মাঝে মধ্যেই এই বিলের ভেতরে সেই কুড়ে ঘরটাতে তাদের এখনো দেখতে পাওয়া যায় আর আমি তাদের সেই কবলেই পড়েছি। তবে আশ্চর্যের বিষয়, তারা আজ পর্যন্ত কারো ক্ষতি করে। ঘটনাটা এখানেই শেষ। ভালো লাগলে পড়ে শোনাবেন। তারপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন। ধন্যবাদ সুজন ভাইকে চমৎকার একটা ঘটনা আমাদের কাছে লিখে পাঠানোর জন্য। আশা করি পরবর্তী কোনো ঘটনা পেলেও তিনি আমাদের কাছে লিখে পাঠাবেন। চলে যাব আমরা আমাদের দ্বিতীয় ঘটনাতে যাওয়ার আগে বলি, চাইলে আপনিও আমাদের ঘটনা পাঠাতে পারেন। আমাদের ঘটনা পাঠাতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনারা আমাদের কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ঘটনাটা অবশ্যই বাংলায় লিখে পাঠাতে হবে। চাইলে আপনি আমাদের ফেসবুক পেজেও মেসেজ করে আমাদের ঘটনা পাঠাতে পারেন। ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করবেন। আমাদের মধ্যরাতের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা সেরকম ঘটনাই কালেক্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার জন্য বেশি বেশি করে আমাদের কাছে ঘটনা পাঠান। কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনা।